students, I congratulate you online classes of ABCD College, Chogasan. I am Naid Hassan. Today I am going to discuss English first paper, that is the students of class 11 business management. You know that you have only 60 marks. You have only 60 marks in English first paper, and out of 60 you have to get 20 mark for passing the examination, and you will also be added 40 marks with your total mark. Okay, I will first discuss on the questions item that you have. You know that we have two passages. One passage, first passage, you will have two questions. One is choose the best answers from the alternative. তোমাদের মূল বই থেকে একটা প্রশ্ন প্যাসেজ থাকবে। প্রথম প্যাসেজ থেকে দুইটা কোশ্চেন আইটেম থাকবে। একটা হচ্ছে মাল্টিপল চয়েস, যেটা উত্তর দেয়া থাকবে, চারটা অপশন দেয়া থাকবে, যেখান থেকে কোশ্চেন চুজ করতে হবে, আনসার চুজ করতে হবে। You will get there 4 marks and another short question, যেখানে চারটা কোশ্চেন দেয়া থাকবে, পাঁচটা কোশ্চেন দেয়া থাকবে, যেখানে পাঁচটা কোশ্চেনে 5 মার্ক। প্রথম প্যাসেজ থেকে you will get 9 মার্ক। and then second প্যাসেজটা খেয়াল করতে হবে, সেকেন্ড প্যাসেজটা আনসিন, যেটা তোমার টেক্সট বই, মূল বই যেটা আছে সেই মূল বইতে সেকেন্ড প্যাসেজটা থাকবে না, সেকেন্ড প্যাসেজটা আনসিন। এবং এই প্যাসেজ থেকে দুইটা কোশ্চেন আইটেম থাকবে। একটা ফিল ইন দ্য গ্যাপস, যেটা চারটা অপশন দেওয়া থাকবে, চারটা অপশনে fill in the gaps. You will have to put the right form of the words. ভাব পরিবর্তন হতে পারে, নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। and there is a summarize, একটা সামারাইজ আছে যেখানে 5 মার্ক আছে। এই সামারাইজ থেকে 5টা মার্ক থাকবে, একটা সামারি লিখতে হবে, ওই প্যাসেজটা সামারি। তাহলে দুইটা প্যাসেজ থেকে 18 মার্ক। তারপরে তোমাদের আছে গ্রামার আছে 24 মার্ক, 24 মার্কের গ্রামার আছে। এই 24 মার্ক গ্রামারের ভিতরে তোমাদের আছে ট্রান্সফরমেশন, যেটা তোমরা 9-10-এ করেছো। ট্রান্সফরমেশন সিম্পল করতে হবে, কমপ্লেক্স করতে হবে, কম্পাউন্ড করতে হবে, এই ধরনের একটা ওয়ার্ড, এই ধরনের প্রশ্ন। তারপরে আছে আইডেন্টিফাই অবজেক্ট, সাবজেক্ট, অ্যাপোজিশন, কন্ডিশন সেন্টেন্স, এটা তোমরা করোনি, এটা তোমাদের নতুন একটা কোশ্চেন আইটেম। তারপরে রিরাইট দ্য প্যাসেজ, যেটা পাংচুয়েশন মার্ক, তোমরা ক্লাস 10-এ এর আগে করেছো যে পাংচুয়েশন মার্ক নামে তোমাদের একটা পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন এর একটা কোশ্চেন আইটেম তোমাদের ছিল। তারপরে আরেকটা কোশ্চেন আইটেম আছে ভার্ব কারেকশন, ভার্ব আইডেন্টিফাই করতে হবে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, যেটা ভার্ব সম্পর্কে একটু ম্যাক্সিমাম ধারণা থাকলে তোমরা এই কোশ্চেন আইটেমটা উত্তর করতে পারবে। তারপরে চেঞ্জ ভয়েস, যেটা ভয়েস চেঞ্জ তোমাদের কোশ্চেন আইটেমে আগে ট্রান্সফরমেশনের ভিতরে ভয়েস চেঞ্জটা ছিল। এখন ভয়েস চেঞ্জ আলাদা করে 8টা ভয়েস চেঞ্জ থাকবে, যেটা তোমাদের পরিবর্তন করতে হবে। তারপরে বক্সের ভিতরে কিছু ওয়ার্ড দেয়া থাকবে, যে ওয়ার্ডগুলো ফিল ইন দ্য গ্যাপস সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সগুলোকে বসাতে হবে। এখানে গ্রামারে 6টা আইটেমে তোমরা 24 মার্কের উত্তর করতে হবে। তারপরে আছে রাইটিংয়ে তোমাদের থাকবে একটা প্যারাগ্রাফ থাকতে পারে অথবা কম্পোজিশন, প্যারাগ্রাফ অথবা কম্পোজিশন, আর একটা থাকতে পারে তোমাদের অ্যাপ্লিকেশন অথবা লেটার। তো লেটার অথবা অ্যাপ্লিকেশন, সেখান থেকে তোমাদের থাকতে পারে 9 মার্ক, হয়তোবা লেটারও আসতে পারে, অ্যাপ্লিকেশনও আসতে পারে, অথবা উভয়ই আসতে পারে। লেটার অফ অ্যাপ্লিকেশন, যে কোনো একটার উত্তর করতে হবে এবং মার্ক 9। তারপরে আছে প্যারাগ্রাফ অথবা কম্পোজিশন, যেখানে মার্ক আছে 9 মার্ক। এই হচ্ছে টোটাল 60 মার্ক। এই 60 মার্কের ভিতর থেকে তোমার পাস করার জন্য 20 মার্ক পাইতে হবে। আর 40 মার্কস আছে, যেটা আমরা মূলত প্র্যাকটিক্যাল মার্ক বলে থাকি, সেটা তোমার কলেজ অ্যাটেন্ডেন্স, পরীক্ষা, আদার্স পরীক্ষা, এভরিথিং সেটার উপর নির্ভর করে তুমি 40 মার্কটা পেয়ে থাকবে। সো out of 60 you will have to get 20 marks. Okay. Today I will discuss a question item. তোমাদের বইতে যেটা 6 নাম্বার কোশ্চেন আইটেম আছে, এই 6 নাম্বার কোশ্চেন আইটেম থেকে
আমাদের ফাইন্ড আউট করতে হবে সাবজেক্ট, অবজেক্ট, অ্যাপোজিটিভ, কন্ডিশনাল সেন্টেন্স, মডিফায়ার। এই ধরনের প্রশ্নটা হচ্ছে আইডেন্টিফাই সাবজেক্ট, অবজেক্ট, অ্যাপোজিটিভ, কন্ডিশনাল সেন্টেন্স অ্যান্ড মডিফায়ার ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। 8টা সেন্টেন্স দেওয়া থাকবে। এই 8টা সেন্টেন্স থেকে দেখতে হবে যে এখানে প্রথম সেন্টেন্সে এখানে মডিফায়ার কোথায় আছে, দ্বিতীয় সেন্টেন্সে কোথায়, পাশাপাশি দেওয়া থাকবে যে যদি অবজেক্ট বের করতে হয় তাহলে অবজেক্ট, সাবজেক্ট বের করতে হয় তাহলে সাবজেক্ট, মডিফায়ার যদি বের করতে হয় তাহলে মডিফায়ার। তার আগে আমাদের এই পয়েন্টগুলো জানতে হবে যে সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট আমরা সবাই জানি যে ভার্বের আগে যেটা বসে সেটাকে মূলত আমরা সাবজেক্ট বলে থাকি। তারপর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সাবজেক্টের একটা ডেফিনিশন আছে। আমরা ভার্বের কাছে যদি কে বা কি, আমরা ধরে নিই কে বা কাহারা, কে বা কাহারা দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে সাবজেক্ট পাই। যদি ভার্বের কাছে কে বা কাহারা দ্বারা আমরা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা ভার্ব আমাদেরকে দেবে সেখানে আমরা সাবজেক্ট পাবো। তাহলে এখানে দেখো যে একটা সেন্টেন্স আছে, কামাল ইজ এ গুড স্টুডেন্ট। কামাল ইজ এ গুড স্টুডেন্ট, কামাল একটা ভালো ছেলে। এই সেন্টেন্সে আমরা ভার্বের কাছে যদি বলি যে কে হয় ভালো ছেলে, তাহলে ভার্ব আমাদেরকে বলে দেবে যে কামাল এখানে আছে ভালো ছেলে, কামাল এখানে সাবজেক্ট। তাহলে আমরা জানি যে ভার্বের আগে যে শব্দটা বসে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে জানি। তাছাড়াও আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভার্বের কাছে যদি কে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা আমরা পাবো সেই উত্তরটা হয়ে যাবে আমার সেন্টেন্সের সাবজেক্ট। দেন অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট অর্থ কর্ম, আর সাবজেক্ট অর্থ ছিল কর্তা, যে যিনি কাজটা করেন সেটাকে আমরা সাবজেক্ট বলি। দ্বিতীয় সেন্টেন্স যেটা আছে যে কামাল গেভ মি ফ্লাওয়ার। কামাল গেভ মি এ ফ্লাওয়ার, কামাল আমাকে একটি ফুল দিয়েছিল। আমি যদি বলি যে অবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করতে হয়, ভার্বের কাছে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে ভার্ব আমাদেরকে বলে দেবে যে অবজেক্ট কোনটা বা অবজেক্ট কোথায় আছে। কামাল গেভ মি এ ফ্লাওয়ার, কামাল আমাকে একটি ফুল দিয়েছিল। আমরা জানি একটা সেন্টেন্সে একাধিক অবজেক্ট থাকতে পারে, আবার একটা অবজেক্টও থাকতে পারে। যদি লেখা হয় যে মিনা ইটস রাইস, মিনা ভাত খায়, তাহলে এখানে অবজেক্ট আছে একটা, মিনা কি খায়? ভাত খায়, তাহলে এখানে রাইসটা আমার অবজেক্ট। প্রথম সেন্টেন্সটাই আছে কামাল গেভ মি এ ফ্লাওয়ার, কামাল আমাকে একটি ফুল দিয়েছিল। কাকে ফুল দিয়েছিল? আমাকে। তাহলে এখানে আমাকে দেখো, মি একটা অবজেক্ট, এ ফ্লাওয়ার কি দিয়েছিল? এ ফ্লাওয়ার, এটা অবজেক্ট। এই দুটো অবজেক্ট যদি একটা সেন্টেন্সে থাকে তাহলে একটা থাকে ডিরেক্ট অবজেক্ট আর একটা থাকে ইনডিরেক্ট অবজেক্ট। যেটা ডিরেক্ট অবজেক্ট, বস্তুবাচক যেটা থাকবে সেটাকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট, আর ব্যক্তিবাচক যেটা থাকবে সেটাকে আমরা ইনডিরেক্ট অবজেক্ট বলবো। তাহলে খেয়াল রাখতে হবে ভার্বের কাছে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে ভার্ব আমাদেরকে যে আনসারটা দেবে, যে উত্তরটা দেবে সেটাকে আমরা বলবো অবজেক্ট। আর ভার্বের কাছে যদি কে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে ভার্ব আমাদেরকে যে উত্তরটা দেবে সেটাকে আমরা কি বলবো? সাবজেক্ট। ওকে, দেন আমাদের কোশ্চেন আইটেম আছে অ্যাপোজিটিভ, যেটাকে আমরা অ্যাপোজিশন বলে থাকি। অ্যাপোজিশন কাছে এসে বসা, নিকটে বসা। অ্যাপোজিশনের অর্থ কাছে বসা বা নিকটে বসা বা অতিরিক্ত তথ্য প্রদান করা, অতিরিক্ত তথ্য প্রদান করা। আমরা ডেফিনিশনটা একটু বড় এই জন্য এখানে লিখিনি। এর ডেফিনিশনটা হচ্ছে যে শব্দ বা শব্দগুচ্ছ, যেটা নাউন বা নাউন ফ্রেজ, আমরা শব্দগুচ্ছ যেটা ফ্রেজকে শব্দগুচ্ছ বলি। একাধিক শব্দ যদি বসে একটা অর্থ প্রকাশ করে থাকে আমরা সেটাকে শব্দগুচ্ছ বলি বা ফ্রেজ বলে থাকি। তাহলে দেখো, যে শব্দ বা শব্দগুচ্ছ কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। যে শব্দ বা শব্দগুচ্ছ কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে আমরা অ্যাপোজিটিভ বলে থাকি। দেখো ভাই, অ্যাপোজিটিভের ভিতরে ভার্ব থাকতে পারে,
অ্যাপোজিটিভের ভিতরে ভার্ব নাও থাকতে পারে, তবে ম্যাক্সিমাম সেন্টেন্সে অ্যাপোজিটিভের ভিতরে ভার্ব থাকে না। এখানে দেখো একটা সেন্টেন্স আছে, একটা শব্দগুচ্ছ আছে, রানা এ স্টুডেন্ট অফ ক্লাস 11 গোস টু কলেজ রেগুলারলি। আমরা যদি বক্সের ভিতরে যে শব্দগুচ্ছ আছে এটাকে যদি বাদ দিয়ে দিই তাও আমার সেন্টেন্সটা হচ্ছে রানা গোস টু কলেজ রেগুলারলি। রানা গোস টু কলেজ রেগুলারলি। রানা নিয়মিত কলেজে যায়, রানা নিয়মিত কলেজে যায়। কিন্তু রানা সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশনটা কি? রানা একাদশ শ্রেণীর ছাত্র, রানা একাদশ শ্রেণীর ছাত্র। তাহলে বললাম রানা এ স্টুডেন্ট অফ ক্লাস 11, রানা একাদশ শ্রেণীর ছাত্র, গোস টু কলেজ রেগুলারলি। তাহলে রানা সম্পর্কে অতিরিক্ত অ্যাডিশনাল যে ইনফরমেশন আমরা পেলাম সেটা হচ্ছে যে রানা একাদশ শ্রেণীর ছাত্র। আবার দেখো এটাকে যদি আমরা বাদ দিই, এই অংশটাকে যদি আমরা বাদ দিয়ে এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা যায়। অ্যাপোজিশন এমন শব্দগুচ্ছ যেটা ওই নাউন বা প্রোনাউনের পরে বসলে অ্যাপোজিশন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা যাবে। যেমন আছে রানা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 11। আমি যদি এখানে ইজ ব্যবহার করি তাহলে দেখো একটা সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে, রানা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 11, রানা একাদশ শ্রেণীর একজন ছাত্র। তাহলে অ্যাপোজিশন হচ্ছে এমন ওয়ার্ড যে শব্দটা কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে অতিরিক্ত তথ্য প্রদান করবে, সেটাকে আমরা অ্যাপোজিশন বলবো। তারপরে দেখো কন্ডিশনাল। কন্ডিশনাল অর্থ শর্তযুক্ত। কন্ডিশনাল অর্থ শর্ত। কন্ডিশনাল অর্থ শর্ত, যে সেন্টেন্সগুলো দ্বারা শর্ত বোঝায়, কন্ডিশন। যেমন এখানে আছে ইফ ইউ কাম আই উইল গো। ইউ নো দ্যাট 3 কন্ডিশনাল সেন্টেন্স আছে, 3টা। আমরা মূলত 3টাকে বেসিক কন্ডিশনাল হিসাবে ধরি, কন্ডিশনাল যুক্ত। এবং কন্ডিশন যেমন ইফ অর্থ যদি, ইফ অর্থ যদি, যে বাক্যটার আগে, যে সেন্টেন্সের আগে যদি থাকে সেটাকে আমরা কন্ডিশন হিসাবে ধরি। যে যদি তুমি আসো, তাহলে তুমি আসলে আমি যাব। দ্যাট মিনস তোমার আসার উপরেই নির্ভর করছে আমার যাওয়াটা। তাহলে প্রথমে আমি যে সেন্টেন্সটা লিখেছি, যদি তুমি আসো আই উইল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব। দিস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা স্বাধীন ক্লজ, কারোর উপরে নির্ভরশীল না। আই উইল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব। যদি তুমি আসো, যদি তুমি আসো এটা আমার কন্ডিশনাল সেন্টেন্স। যদি তুমি আসো এটা কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু 3টা হতে পারে। কন্ডিশনাল সেন্টেন্স 3টা হতে পারে, আমাদের ঠিক করে রাখতে হবে। ইফ যুক্ত সেন্টেন্স 3টা হতে পারে। যেমন আমরা বলি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট, পরেরটা হয় ফিউচার ইনডিফিনাইট। ইফ যুক্ত ক্লজটা যদি ইফ প্লাস পাস্ট ইনডিফিনাইট হয়, পরেরটা আমরা বলি পারফেক্ট পাস্ট কন্ডিশনাল। কন্ডিশন নাম্বার 1, কন্ডিশনাল নাম্বার 2, কন্ডিশন নাম্বার 3। কন্ডিশনাল নাম্বার 3 যেমন ইফ প্লাস পাস্ট পারফেক্ট যদি থাকে আমরা এটাকে বলি পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল। এখানে আসে ফিউচার ইনডিফিনাইটের সাবজেক্ট শ্যাল, উইল প্লাস V1 প্লাস এক্সটেনশন। এখানে আসবে পাস্ট কন্ডিশনাল সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। সরি, পাস্ট কন্ডিশনাল আসবে সাবজেক্ট, সাবজেক্ট would, could, might প্লাস V1 প্লাস এক্সটেনশন। আর পারফেক্ট কন্ডিশনাল আসবে সাবজেক্ট প্লাস would, could, might প্লাস have প্লাস V3 প্লাস এক্সটেনশন। আমরা সেন্টেন্স দেখেও আইডেন্টিফাই করতে পারি ইফ ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। অনেক সময় ভার্বের সাথে এস বাই এস যোগ হয় এবং সেটা নির্ভর করে আমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে আমরা এস বাই এস যোগ করে থাকি। তারপর আছে দেখো যে ইফ
প্লাস পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। সাবজেক্টের সাথে ভার্বের পাস্ট ফর্ম থাকবে আর এক্সটেনশন থাকবে, সেটাকে আমরা পাস্ট কন্ডিশনাল বলি। পাস্ট ইনডিফিনাইট। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে কন্ডিশন আমার তিনটা। আবার অনেক সময় ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার যদি থাকে, সেটাকে আমরা কন্ডিশন বলে থাকি ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস এক্সটেনশন। যেমন ই বাই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, অথবা আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আই মাইট ফ্লাই ইন দ্য স্কাই। আমরা দিতে পারি আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আমি যদি একটা পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতে পারতাম। তাহলে কন্ডিশন তোমার খেয়াল রাখতে হবে। আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি যে ইফ ইউ কাম, এটা আমরা ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইটে দিয়েছি, প্রেজেন্ট ইনডিফিনাইটে। আর এখানে আমার ফিউচার ইনডিফিনাইট আছে, দেখো যে কি সাবজেক্ট প্লাস শ্যাল উইলের ভিতর থেকে নেওয়া হয়েছে, এটা ফিউচার ইনডিফিনাইট। তাহলে আমি কন্ডিশন 1 দিয়েছি, কন্ডিশন 1, কন্ডিশন 2 এর এক্সাম্পল দেইনি। এখানে যদি কেম হয়, কন্ডিশন 2 আমরা করতে পারি, এটাকে আমরা কন্ডিশন 2 করতে পারি। যদি এটা তো কন্ডিশন 1 ছিল, এটাকে আমরা কন্ডিশন 2 করতে পারি। এখানে যদি কেম দিই তাহলে ই প্লাস পাস্ট ইনডিফিনাইট হয়ে গেল। আমি এখানে উইলটা কেটে দিয়ে তৈরি করে দেব উড। ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতাম। তাহলে এটা কন্ডিশন নাম্বার 2 হয়ে গেল। তুমি একটা উদাহরণ থেকে একাধিক উদাহরণ ফাইন্ড আউট করতে পারবে, একাধিক উদাহরণ তুমি তৈরি করতে পারবে। এবং খেয়াল রাখতে হবে যে কোন অংশটা আমার শর্ত বোঝাচ্ছে, যেই অংশটা আমার শর্ত বোঝাবে সেটাকেই আমরা কন্ডিশন হিসাবে ব্যবহার করব। তারপরে দেখো, আমি যদি এটাকে এরকম করি যে ইফ ইউ হ্যাড কাম, এটা V3 ফর্ম, তার মানে আমার কন্ডিশন নাম্বার 3 হবে। তবে কন্ডিশন নাম্বার 3 হয়ে যাবে। ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসতে, এখানে আমার হ্যাভ দিতে হবে, আই উড হ্যাভ, এবং মিট এর পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। মিট এর পাস্ট পার্টিসিপল ফর্ম করলে আই উড হ্যাভ মিট ইউ। ইফ ইউ হ্যাড কাম, কন্ডিশন নাম্বার 3। তার মানে একটা উদাহরণ থেকে তুমি একাধিক উদাহরণ তৈরি করতে পারো যদি তোমার স্ট্রাকচারগুলো ভালো করে জানা থাকে। এইভাবে আমার সেন্টেন্স থাকবে, আমার সেন্টেন্স থাকবে। সেন্টেন্স দেখে আইডেন্টিফাই করতে হবে, ইজ ইট ফার্স্ট কন্ডিশন, ইজ ইট সেকেন্ড কন্ডিশন, ইজ ইট থার্ড কন্ডিশন। তার মানে কোনটা কন্ডিশন এবং কত নাম্বার কন্ডিশন সেটাও আইডেন্টিফাই করতে হতে পারে। ওকে, কন্ডিশন সম্পর্কে কি বুঝতে পেরেছো সবাই? তারপরে কন্ডিশনাল সেন্টেন্সের পরে আসছে মডিফায়ার। তুমি দেখ, মডিফায়ার, গুড স্টুডেন্ট। মডিফাই, মডিফাই অর্থ নির্দেশ করা, মডিফাই অর্থ নির্দেশ করা, রূপান্তরিত করা। কোন শব্দ সম্পর্কে শব্দের আগে অথবা পরে বসে ওই শব্দকে অতিরিক্ত ইনফরমেশন যোগ করা, বা ওই শব্দটা কেমন অবস্থায় আছে, কি বোঝাচ্ছে সেটা নির্দেশ করাকে মডিফাই বলে। আর যে শব্দ মডিফাই করে তাকে আমরা বলে থাকি মডিফায়ার। যে শব্দটা মডিফাই করে তাকে আমরা বলে থাকি মডিফায়ার। তাহলে যে শব্দ মডিফাই করছে তাকে আমরা মডিফায়ার বলি। মডিফায়ার দুই প্রকারের হতে পারে, একটা প্রি মডিফায়ার, একটা আছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার দ্যাট ইজ পূর্বে, প্রি অর্থ পূর্বে, পোস্ট অর্থ পরে। কোন শব্দের আগে যদি, কোন শব্দের আগে যদি বসে একটা শব্দ বসে ওই শব্দকে নির্দেশ করে তাহলে তাকে বলবো প্রি মডিফায়ার। আর কোন শব্দের পরে বসে যদি ওই শব্দকে নির্দেশ করে তাহলে ওটাকে বলবো আমরা পোস্ট মডিফায়ার। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, খেয়াল করো সবাই। এখানে একটা উদাহরণ দেয়া আছে যে রানা ইজ এ গুড স্টুডেন্ট। আমরা যদি বলি রানা ইজ স্টুডেন্ট, তাহলে সেন্টেন্সটা হচ্ছে রানা ইজ স্টুডেন্ট। রানা একটা ছাত্র, বা রানা ইজ এ স্টুডেন্ট, রানা একটা ছাত্র। রানা কেমন ছাত্র সেটা জানি না, কিন্তু যদি বলি রানা ইজ
এ গুড স্টুডেন্ট, রানা একটা ভালো ছাত্র। তাহলে এই স্টুডেন্ট রানা, স্টুডেন্ট রানাকে মিন করছে এবং রানা স্টুডেন্ট, এই স্টুডেন্টের আগে বসেছে গুড। এই শব্দটা রানাকে মডিফাই করছে, স্টুডেন্টকে মডিফাই করছে। যখন স্টুডেন্টের আগে গুড ব্যবহার করা হয়েছে তখন আমরা সহজেই বুঝতে পারছি রানা কোন ধরনের ছাত্র, গুড স্টুডেন্ট। তাহলে এটাকে আমরা দেখো যে এই নাউনের আগে বসছে, স্টুডেন্ট নাউন রয়েছে, স্টুডেন্ট নাউনের আগে এই গুড শব্দটা বসছে, তাহলে এটাকে আমরা বলবো প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার যেহেতু এই নাউনের আগে বসছে, পূর্বে বসছে, সেটাকে আমরা প্রি মডিফায়ার বলবো। তারপরে যদি বলি পোস্ট মডিফায়ার, পোস্ট মডিফায়ার যদি বলি the boy walks slowly, এখানে আমি কয়েকটা শব্দ লিখেছি, একটা সেন্টেন্স লিখলাম, ফুল সেন্টেন্স। the boy walks slowly, ছেলেটি ধীরে ধীরে হাঁটে। যদি এতটুকু বলি the boy walks, ছেলেটি হাঁটে, তাও আমার কিন্তু কমপ্লিট সেন্টেন্স আছে। ছেলেটি কেমন ভাবে হাঁটছে we don't know. Is he walking slowly? Is he not walking fast? That is we don't know, আমরা জানি না যে ছেলেটি কেমন ভাবে হাঁটছে। পরেরটা দেখো, যদি আমি এখানে স্লোলি বলি তাহলে আমি সহজেই বুঝতে পারছি যে ছেলেটি ধীরে ধীরে হাঁটছে। তাহলে ওয়াক রয়েছে, এটা ভার্ব, এই স্লোলি ভার্বকে মডিফাই করছে, ছেলেটার হাঁটার ধরন বোঝাচ্ছে, ছেলেটার হাঁটার ধরন বোঝাচ্ছে। তখন আমি সহজেই বুঝতে পারছি ওয়াক আমার ভার্ব রয়েছে, এই ভার্বকে মডিফাই করছে স্লোলি দ্বারা। তাহলে ভার্ব আগে বসছে, স্লোলি পরে বসছে, তাহলে আমি স্লোলিটাকে মডিফায়ার বলবো এবং সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার। তাহলে আবার আমি বলি যে মডিফাই দুই প্রকারের, একটা আছে প্রি মডিফায়ার আর একটা আছে পোস্ট মডিফায়ার। নাউন বা প্রোনাউনের আগে বা পরে শব্দ বসে ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করা, দ্যাট ইজ এক কথায় একটা পার্টস অফ স্পিচের পরে আরেকটা পার্টস অফ স্পিচ বসে ওই পার্টস অফ স্পিচ সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন প্রদান করা, সেটাকে আমরা মডিফায়ার বলি। একটা প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। খেয়াল রাখতে হবে প্রি মডিফায়ারটা আগে, পোস্ট মডিফায়ারটা পরে বলবে। তাহলে আমরা এই ক্লাস থেকে আজকে যে কোশ্চেন আইটেম ছিল সেখানে আমাদের বলা হয়েছে যে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে, ভার্ব আইডেন্টিফাই করতে হবে, অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে, তারপরে মডিফায়ার আইডেন্টিফাই করতে হবে, কন্ডিশন আইডেন্টিফাই করতে হবে, এইগুলো আমার দেয়া থাকবে। এখন একটা জিনিস খেয়াল করো, ফুল পরীক্ষায় তোমাদের কেমন ভাবে থাকবে, আমি তো এখানে সাবজেক্ট অবজেক্ট এইভাবে বলে দিই। একটা সেন্টেন্স যেমন লিখি, রনি writes a letter, রনি রাইটস এ লেটার, ব্র্যাকেটের ভিতরে দেওয়া থাকলো যে সাবজেক্ট আইডেন্টিফাই করতে, ব্র্যাকেটের ভিতরে দেওয়া হয়েছে সাবজেক্ট। তাহলে আমার এখানে একটা সেন্টেন্স আছে, রনি রাইটস এ লেটার, রনি রাইটস এ লেটার, এই সেন্টেন্সের সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। এই সেন্টেন্সের যদি আমি সাবজেক্টের সংজ্ঞা বলেছি যে একটা সেন্টেন্স থেকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে গেলে যে কাজটা করতে হবে, ভার্বের কাছে যদি কে দ্বারা প্রশ্ন করা হয়, হু, এক কথায় ভার্বের কাছে যদি আমরা হু দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্টটা পেয়ে যাব। তাহলে এই সেন্টেন্সে বলা হচ্ছে যে রনি রাইটস এ লেটার, রনি একটি চিঠি লেখে। কে চিঠি লেখে? রনি চিঠি লেখে। তাহলে রনি আমার এই সেন্টেন্সের সাবজেক্ট। এই সেম সেন্টেন্স থেকে যদি আমাকে বলা হয় যে অবজেক্ট ফাইন্ড আউট করো, এই সেন্টেন্স থেকে যদি বলা হয় যে অবজেক্ট ফাইন্ড আউট করো, অবজেক্ট সম্পর্কে বলেছে যে একটা সেন্টেন্সে অবজেক্ট দুইটা থাকতে পারে, একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক। যে ব্যক্তিবাচক অবজেক্ট সেটাকে আমরা বলবো যে ইনডিরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচক অবজেক্ট যেটা সেটাকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট। তো এই সেন্টেন্সটিকে যদি অবজেক্ট আইডেন্টিফাই করতে হয় আমার সংজ্ঞা দেখতে হবে। ভার্বের কাছে যদি আমি ভার্বের কাছে কে দ্বারা প্রশ্ন করে পেয়েছি সাবজেক্ট, আমি ভার্বের কাছে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমি অবজেক্ট পাবো। এখানে রনি রাইটস এ লেটার, রনি একটি চিঠি লেখে,
এই সেন্টেন্সে যদি বলা হয় রনি কি লেখে, রনি সিটি লেখে, তাহলে এ লেটার এটা অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, মডিফায়ার সম্পর্কে যদি বলা হয়, A barking dog seldom bites, এখানে মডিফায়ার দেওয়া আছে। মডিফায়ার আমরা জানি এ বার্কিং ডগ সেলডম বাইটস, যত গর্জে তত বর্ষে না, অথবা ঘেউ ঘেউ করা কুকুর কম কামড়ায়, যে কুকুরটা বেশি ঘেউ ঘেউ করে সে কম কামড়ায়। এখানে দেখো যদি বার্কিংটা আমি বাদ দিয়ে দিই, বার্কিংটা যদি আমি বাদ দেই তাহলে থাকে এ ডগ সেলডম বাইটস, একটা কুকুর কম কামড়ায়। কোন কুকুরটা কম কামড়ায় এটা সম্পর্কে আমরা ক্লিয়ার না। তাহলে দেখো বার্কিং ডগ এই নাউনটার আগে বসে কুকুরটা কেমন অবস্থায় আছে এটাকে মিন করছে, তাহলে বার্কিং আমার এই সেন্টেন্সের মডিফায়ার, এবং এটা মডিফায়ার। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে মডিফায়ারটা আমার প্রি মডিফায়ার না পোস্ট মডিফায়ার। ডগ আমার নাউন, ডগের আগে বসছে বার্কিং, ডগের আগে বসছে বার্কিং, তাহলে বার্কিংটা আমার প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে। তাহলে যে প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করা হলো সেটা কি ক্লিয়ার? তাহলে একটা জিনিস খেয়াল করো যে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তোমাদের, তোমরা আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো। তারপরে তোমাদের বাসায় একটু প্র্যাকটিস করবা। আমি যেভাবে বললাম তোমরা আমার এই লেকচারটা শুনে অবশ্যই নোট করে নিবে, নোট করে নিয়ে অবশ্যই তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। অবশ্যই এটা সম্পর্কে তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবে। আর একটা বিষয় আমি যেটা বললাম যে কন্ডিশন, যেহেতু কন্ডিশনটা আমাদের একটু বেশি থাকবে, যদি উল্লেখ থাকে যে কন্ডিশনাল সেন্টেন্সটা কোন কন্ডিশন, কত নম্বর কন্ডিশন, তাহলে তোমাকে কিন্তু একটু পরিশ্রম করতে হবে। আর যদি সিম্পলি থাকে যে কন্ডিশনাল কি, কন্ডিশনাল ফাইন্ড আউট করো, তাহলে তুমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। যেহেতু আমরা জানি কন্ডিশনের আগে কি থাকে, ইফ থাকে, ইন কেস থাকে, ইফ থাকে, যদি অর্থ প্রকাশ করে, যদি শব্দটা দ্বারাই শর্ত বোঝায়। তা আমি একটা সেন্টেন্স লিখলাম যে ইফ দে ইনভাইটেড মি, যদি তারা আমাকে নিমন্ত্রণ করতো বা আমন্ত্রণ জানাতো, আই উড গো দেয়ার, আমি সেখানে যেতাম। তাহলে আমার এখানে সেন্টেন্স আছে ইফ দে ইনভাইটেড মি, তারা যদি নিমন্ত্রণ জানাতো, আই উড গো দেয়ার, আমি সেখানে যেতাম। দেখো আমি বলেছি যে কন্ডিশন 1, 2, 3 তিনটা আমার ঠিক করে রাখতে হবে। যখন দেখবা যে ভার্বের পাস্ট ফর্ম থাকবে তখন কন্ডিশন নাম্বার হয়ে যাবে আমার 2। সেকেন্ড কন্ডিশন ইফ প্লাস পাস্ট ইনডিফিনাইট, পরেরটা দেখো পাস্ট কন্ডিশনাল, সাবজেক্ট উড, কুড, মাইট, তাহলে আমার এখানে নিয়ে হয়েছে উড, সাবজেক্ট উড প্লাস V1, কন্ডিশন নাম্বার 2। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যদি কন্ডিশন কত নাম্বার এটা উল্লেখ চায় তাহলে কিন্তু আমার একটু পরিশ্রম করতে হবে যে ভার্বটা কেমন অবস্থায় আছে, প্রেজেন্ট ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে, কি পাস্ট পারফেক্ট টেন্স আছে, এটা আইডেন্টিফাই করতে হবে। তারপরে ছিল সাবজেক্ট, অবজেক্ট, অ্যাপোজিটিভ, কন্ডিশনাল, মডিফায়ার। জাস্ট এই কয়টা আইটেম, সাবজেক্ট, অবজেক্ট, অ্যাপোজিটিভ, কন্ডিশনাল, মডিফায়ার, এই কয়টা জিনিস তোমরা যদি ঠিক করতে পারো তাহলে অবশ্যই পারা যাবে। যেমন আমি একটা সেন্টেন্স লিখেছি, বার্ডস ফ্লাই ইন দা স্কাই, পাখিরা আকাশে ওড়ে। এখানে যদি অবজেক্ট, অবশ্যই এই ধরনের সেন্টেন্স থাকবে না, তারপরে তোমার জানার জন্য লিখলাম যে বার্ডস ফ্লাই ইন দা স্কাই, পাখিরা আকাশে ওড়ে, পাখিরা আকাশে ওড়ে।
এখানে হয়তো ব্র্যাকেটের ভিতরে দেওয়া রয়েছে অবজেক্ট, তুমি অবজেক্ট আইডেন্টিফাই করো। তুমি নিশ্চিত জানো যে সাবজেক্টে এটা ভার্ব, ভার্বের আগে যেটা থাকে আমরা সেটাকে সাবজেক্ট বলি, আর ভার্বের পরে যেটা থাকে সেটাকে আমরা অবজেক্ট বলি। কিন্তু আমি এর আগে বলেছি অবজেক্ট পাইতে গেলে আমার ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে এই সেন্টেন্সে যদি আমি ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশ ওড়ে, পাখি কি ওড়ে? নো, দ্য আনসার উইল নট কাম। দেন দ্য আনসার উইল কাম, পাখিরা কোথায় ওড়ে, পাখিরা কোথায় ওড়ে। যদি আমি কোথায় দ্বারা প্রশ্ন করি তাহলে উত্তরটা হয় পাখিরা আকাশ ওড়ে। তাহলে আমি এই সেন্টেন্সে ইন দ্য ফ্লাই এটাকে এক্সটেনশন হিসেবে ধরবো। তাহলে এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই। খুব ভালো করে খেয়াল করতে হবে, এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই। আমি যদি ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, হোয়াট, whom, then I will get the object. But here I don't get any object, or we will not get any object, because here the question will be where does or where do the birds, অথবা where do birds fly, পাখিরা কোথায় ওড়ে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে এখানে কোনো উত্তর পাওয়া যাবে না। ওকে, I hope you will all keep yourself sound, and when you will go out of your home, you will wear masks and wash your hands. Keep you and your family safe and sound. And we all pray to Almighty for our better life, so that we can keep ourselves sound and we can meet in our institution, not online classes. We can meet in the college, then we'll enjoy a lot and we'll have a good time. Okay, today till this we will meet in our next classes.